বিষয় হচ্ছে আমরা প্রত্যেকদিন যা যা শিখবো আমি ক্লাস শেষেই 2 মিনিটের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপে ক্লাস রেকর্ডটা পাঠিয়ে দিব। এবং যে যে পিডিএফ শিটগুলা, এই যে শিটগুলো আমি আপনাকে দেখিয়ে পড়াবো, এই শিটগুলো আপনি সব আমার কাছ থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের এই দুইটা জিনিস প্রোভাইড করব। আচ্ছা, যাই হোক, তবে আমি কিছু প্রাথমিক হুম। না, রেকর্ডটা হচ্ছে ইউটিউবে যাবে, কিন্তু এটা আর কেউ পৃথিবীর দেখতে পারবে না। আমি এটা ইয়ে করে রাখি, মানে পার্সোনাল করে রাখি, এটা পাবলিক করি না। এটা আপনাকে শুধু আমি পাঠাবো, কারণ ইউটিউবে পাবলিশ না করে এটা আপনাকে পাঠাতে পারবো না, ডিরেক্ট যায় না। হুম। আচ্ছা, ইউটিউবে যাবে, কিন্তু আপনি আর আমি ছাড়া কেউ দেখতে পারবে না। এগুলো পাবলিক করি না। পাবলিক করি হচ্ছে যখন ওই ফ্রি ক্লাসগুলো নেই, বিজ্ঞাপনের যে ক্লাসগুলো, ওইগুলো পাবলিক করা থাকে। আচ্ছা, যাই হোক, তবে আমি প্রথম ক্লাসটা আমার শুরু থেকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে যেটা দেখাই, সেটা হচ্ছে টেন্স থেকে শুরু করি। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। আমি 2 মিনিট বা 4 মিনিট 5 মিনিট আগে ক্লাসটা শুরু করেছিলাম, এই সময়টা কিন্তু এখন অতীত। এইটা আমি কিন্তু 2000 সরি, আমি 1989 সাল হচ্ছে আমার ডেট অফ বার্থ, আমার জন্মসাল। সেই সময়টা কিন্তু এখন অতীত। 2025 সাল এখন চলমান। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা বর্তমান। আর আমি যখন থাকবো না পৃথিবীতে, এটা এখনো এসে পারিনি, অনাগত, এটা হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ সকালে যখন সূর্য ওঠে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যখন সন্ধ্যা হয়ে যায়, তখন ওই সকালের সময়টা অতীত হয়ে যায়। আর যখন আরো একটু রাত গভীর হবে, অর্থাৎ অনাগত যে সময়টা এখনো এসে পারেনি, আসবে। অর্থাৎ মনে রাখতে হবে, বর্তমান কালের সংকেত হচ্ছে রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়। যেমন আমি স্কুলে যাই, সে ভাত খায়। তাহলে এখানে আমরা একটা বাক্য লিখতে পারি। আপনি নিশ্চয়ই রেডি রয়েছেন লেখার জন্য, নোটবুকও দেখছি রেডি। একটা বাক্য লিখবেন, আই ইট, আমি খাই। ইট। আপনি কাইন্ডলি ওই ভার্বের নিচে একটু দাগ দিবেন, ইট মানে খাওয়া, এটার নিচে দাগ দিবেন, আই ইট। ওইখানে আরো একটা বাক্য লিখেন, আরো একটা বাক্য লিখবেন কাইন্ডলি, আই গো, আমি যাই। আমি যাই। ওই এখানেও ভার্বের নিচে দাগ দিতে হবে। গোটা হচ্ছে ভার্ব, ভার্বের নিচে একটু দাগ দিয়ে রাখতে হবে। এইবার দেখেন, আমি টেন্স শুরু করার আগে আমাকে এইটা শুরু করতে হবে, দ্যাট ইজ কল্ড ভার্ব ফর্ম, কনজুকেশন অফ ভার্ব। কনজুকেশন অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের রূপান্তর, ভার্বের পরিবর্তন। যেমন দেখেন, এখানে আমি লিখেছি গ্রিন কালারে, গো মানে হচ্ছে যাওয়া, যাই বা যাওয়া। হ্যাঁ, একটু খেয়াল করে আগে শুনুন। গো মানে যাওয়া। আর যদি বলা হয় গিয়েছিলাম, তখন হবে ওয়েন্ট। তখন কি হবে? ওয়েন্ট। আমি গিয়েছিলাম, সে গিয়েছিল, এটা হবে ওয়েন্ট। আর যদি বলা হয় আমি গিয়েছি বা সে গিয়েছে, তখন হবে গন। তখন কি হবে? গন। অর্থাৎ এই গন শব্দটা দেখেন, গন, তার নিচে রয়েছে ডু, ডিড, ডান, ইটেন, রিটেন, স্পোকেন, টেকেন, সিন, মেড। এগুলাকে বলা হয় একটা, প্রথমটা হচ্ছে ভি 1 অংশ, ভি 1 পার্ট। পরেরটা হচ্ছে ভি 2 পার্ট। পরেরটা হচ্ছে ভি 3, অর্থাৎ ভার্ব 3। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ এইটা দেখেন, প্রথমটাকে বলা হয় বেস ফর্ম, পরেরটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, পরেরটা হচ্ছে পাস্ট, সরি, পাস্ট সিম্পল ফর্ম, মাঝের এই অংশ। আর তৃতীয় সারিকে বলা হয় পাস্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো কেন কাজে লাগবে আমি একটা উদাহরণ দেই। ওখানে আপনি লিখেছেন আই গো, এর অর্থ হচ্ছে আমি যাই। আই গো, ওর অর্থ হচ্ছে আমি যাই। তুমি যাও, ইউ গো। তারা যায়, হ্যাঁ তারা যায়, দে গো। হ্যাঁ, যদি বলা হয় সুমন যায়, সুমন গোজ। গোজ কেন হবে? কারণ সুমন হচ্ছে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন, একজন। হ্যাঁ, যদি বলা হয় এখানে রবিউল গিয়েছিল, তখন রবিউল ওয়েন্ট। কেননা এটা অতীতকালে গিয়েছিল, রবিউল গতকাল স্কুলে গিয়েছিল, গতকাল বাজারে গিয়েছিল। এখানে অতীত হয়ে গেলে গো এর পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট, ওয়েন্ট বসাতে হবে। কি দিতে হবে? ওয়েন্ট। আর যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, মানে একটু আগে, বা সেই স্কুলে গিয়েছে, তারা স্কুলে গিয়েছে, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই গন, হ্যাঁ গন বসাতে হবে। অর্থাৎ আই হ্যাভ গন। আর এই গন বসালে তার আগে হ্যাজ বা হ্যাভ দিতে হয়। আই হ্যাভ গন, আই হ্যাভ গন, দে হ্যাভ গন। তাহলে আমরা এবার একটু এই জায়গায় ফিরে আসি। আমরা টেন্সটা এভাবে বলতে পারি, যেমনটি আপনি লিখেছেন, আই ইট মানে আমি খাই, আই গো মানে আমি যাই। যদি বলতাম আমি খেয়েছিলাম, তখন ইটের পাস্ট ফর্ম এট ব্যবহার করতে হবে, এ, টি, ই। তাহলে তাহলে ওখানে একটা বাক্য লেখেন, আই এট, এ, টি, ই, আই এট।
আর নিচেটা গো এর পাস্ট ফর্ম, ওইটা দিয়ে লেখেন আই ওয়েন্ট। দেখবেন টেন্স বা ইংলিশ গ্রামার বা ইংরেজিতে কথা বলা কত সহজ, আমরা ধারাবাহিক ভাবে ধাপে ধাপে এগোবো, 2 থেকে 3 মাসের ভিতরে ফ্লুয়েন্টলি কথা বলা যায়। হ্যাঁ, না আই এট আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম, হ্যাঁ। আর আই ওয়েন্ট বললে আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট বাংলাটাও কাইন্ডলি লিখবেন, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। যদি বলা হয় তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট। তারা গিয়েছিল, দে ওয়েন্ট, শুধু সাবজেক্ট, দে ওয়েন্ট তারা গিয়েছিল, শুধু সাবজেক্ট পরিবর্তন হবে, ভার্বটা ঠিক থাকবে। হ্যাঁ, যেমন দেখেন গো দিয়ে অনেকগুলো সাবজেক্ট বসাতে পারি, আই গো, ইউ গো, দে গো। কিন্তু যদি থার্ড পার্সন হয় হি, তখন হবে হি গোজ, তখন হবে হি গোজ। এই একটা জায়গায় জাস্ট একটু পরিবর্তন হবে। আচ্ছা, আমরা কিন্তু মাত্র 2-3 মিনিটের ভিতরে 2টা টেন্স শিখলাম। প্রেজেন্ট টেন্স হলে গো হয়, আর পাস্ট টেন্স হলে ওয়েন্ট হয়। প্রেজেন্ট টেন্স হলে ইট হয়, ইট হয়, আর পাস্ট টেন্স হলে এট হয়। আমি খেয়েছিলাম, আই এট। আমি গিয়েছিলাম, হ্যাঁ, সে খেয়েছিল, হি এট। তারা খেয়েছিল, দে এট। এখানে আপনি অবজেক্ট অবজেক্ট যুক্ত করতে পারেন, সেন্টেন্স বাড়ানো যায়। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। হ্যাঁ, তুমি তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। এই বাক্যটাকে আরো একটু বড় করা যায়, তুমি গতকাল ভাত খেয়েছিলে, ইউ এট রাইস ইয়েস্টারডে। আমি গতকাল ভাত খেয়েছিলাম, আই এট রাইস ইয়েস্টারডে। দেখছেন বাক্য মানে বড় করা কত সহজ। আরো একটু বড় করি, আমি গতকাল ভাত খেয়েছিলাম আমার বন্ধুদের সাথে, আই এট রাইস ইয়েস্টারডে, ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, তাহলে বাক্যটা প্রথমে কতটুকু ছিল, আই এট আমি খেয়েছিলাম, সাবজেক্ট এবং ভার্ব ছিল, সাবজেক্ট এবং ভার্ব ছিল, এর সঙ্গে আমি অবজেক্ট জুড়ে দিলাম, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি কবে খেয়েছিলাম, আমি গতকাল খেয়েছিলাম, এটাকে অ্যাডভার্ব। হ্যাঁ, এটাকে অ্যাডভার্ব বলে, গতকাল, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আই এট রাইস ইয়েস্টারডে, আমি আমি গতকাল আমার বন্ধুদের সাথে ভাত খেয়েছিলাম, আই এট রাইস ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস। দেখেছেন, তাহলে এইভাবে আমরা শিখবো। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে আমাদেরকে, আমি একটা 10 তলা বিল্ডিং মনে করেন, আপনাকে আমি ভাষাটা শিখাবো, তো আমার বেসমেন্টটা খুব মজবুত করতে হবে। তাহলে আমি উপরে গিয়ে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার ব্রেনে ক্যাচ করবে এবং আপনি পারবেন। দেখেন আমরা বিভিন্ন জায়গায় পড়ি, আমরা ইউটিউব দেখি, আমরা, আমি কোনো টিচারের দোষ বলবো না, তবে আমরা অনেক কিছু দেখি পড়ি, কিন্তু আমরা সঠিকভাবে পারি না। কেন জানেন? কারণ আমরা ধারাবাহিকতাটা বুঝি না, যে আমরা কোন জায়গা থেকে শুরু করব। হ্যাঁ, এই ধারাবাহিকতাটা আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে। এখানে দেখেন, আমি একটা ধারাবাহিকতা একটু দেখাই, আমরা কেন পারি না, না পারার কারণটা কি। কারণটা হচ্ছে এই যে দেখেন, টেন্সটা আমরা শুরু থেকে একেবারে কিভাবে আমরা সুন্দর করে গোছানো পদ্ধতিতে শুরু করব। তো সেই বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখিয়েছি টেন্স। টেন্সরা হচ্ছে মূলত 3 ভাই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ফিউচার টেন্স, এখন আমি প্রেজেন্ট টেন্স আপনাকে বুঝাচ্ছি। তো প্রেজেন্ট টেন্স বোঝানোর আগে আমি আপনাকে প্রথমে কয়েকটা ভার্ব ফর্ম পড়িয়ে নিতে চাই। যেমন গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট, গন, এগুলো কাইন্ডলি একটু পড়বেন এখানে যেগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, গো, ওয়েন্ট, গন। হুম, ডু ডিড ডান করা, হুম, ইট এইট ইটেন খাওয়া, হুম, রাইট রোড রিটেন লেখা, হুম, স্পিক স্পোকেন কথা বলা, হুম, টেক টেকেন নেওয়া, হুম, সি সস দেখা, হুম। মেক মেক তৈরি করা। এখন এই মেক মানে হচ্ছে তৈরি করা। হ্যাঁ, এই ভার্ব ফর্মটার এখানে আমি দিয়েছি বাংলা অর্থটা। আর মেড মানে হচ্ছে তৈরি করেছিল বা তৈরি করেছিলাম, মেড। আবার এই যে মেড, দুইটাই কিন্তু একই উচ্চারণ, একই বানান। এই মেড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে V3 অংশ। এইটা গো হচ্ছে V1, আর ওয়েন্ট হচ্ছে V2, আর গন হচ্ছে V3। তো আমরা এগুলো একটু মুখস্থ করে রাখবো। আচ্ছা, এইবার দেখেন ওই ভার্ব ফর্ম গুলো আমরা কেন মুখস্থ করব, আমাদের কোন কাজে লাগবে, আমরা সেটা একটু দেখি। আচ্ছা, এটা আমরা কিভাবে দেখব, কিভাবে মুখস্থ করব, জাস্ট ওয়েট। আচ্ছা, এইটা আমাদেরকে, একটা ফোন এসেছে, জাস্ট ওয়েট। এখন এটা হচ্ছে আমরা এই ভার্ব ফর্ম মুখস্থ করলাম। আমরা কি কি লিখেছিলাম, আমরা লিখেছি আই গো, সেখান থেকে পাস্ট,
পাস্ট টেন্সের একটা বাক্য লিখেছি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। I went. আচ্ছা, এইটাকে যদি বলা হয় ফিউচার টেন্সে, আমি যাব, তখন কি হবে? যাবো। আই শ্যাল গো। I shall go. অথবা বর্তমান গ্রামারে শ্যালের ব্যবহার কিন্তু প্রায় উঠে গিয়েছে। আমরা ছোটবেলায়, আপনি যখন পড়াশোনা বাংলাদেশে করেছিলেন, তখন লেখা ছিল যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই আর উই এর পরে শ্যাল বসে, বাদ বাকি সব জায়গায় উইল বসে। কিন্তু এখন শ্যালের ব্যবহার নেই, শ্যালকে একেবারে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে গ্রামার বই থেকে। এখন বলতে হবে যে সব জায়গায় উইল। তো আমি যাব, আই আই উইল গো, আই উইল গো। হ্যাঁ, আমি যাব। দেখেন, এই গো এর ভার্ব ফর্ম মানে গো মানে যাওয়া। এই যে এখানে দেখবো, গো মানে হচ্ছে যাই বা যাওয়া। কিন্তু এর যেমন দেখেন পাস্ট ফর্ম হয়েছে ওয়েন্ট, এবং পাস্ট পারফেক্ট এর একটা ফর্ম আছে গো। ফিউচারের এরকম গো এর কোনো ফর্ম হয় না, তখন এর আগে উইল যোগ করতে হয়। এর আগে কি যোগ করতে হয়? উইল যোগ করতে হয়। Will. হ্যাঁ, আই উইল গো, আমি যাব। আচ্ছা, এই যে দেখেন, যেমন দেখেন এখানে ইট, ইট মানে খাওয়া বা খাই। যদি বলা হয় আমি খাবো, আই উইল ইট, কি হবে? আই উইল ইট। আচ্ছা, রাইট মানে লেখা, যদি বলা হয় আমি লিখবো, তখন কি হবে? আই উইল রাইট। মেক মানে তৈরি করা, যদি বলা হয় আমি তৈরি করব, তখন কি হবে? আই উইল মেক। ড্রিঙ্ক মানে পান করা, যদি বলা হয় আমি পান করব, তখন কি হবে? আই উইল ড্রিঙ্ক। দেখেছেন? আসলে দেখেন, সেন্টেন্স তৈরি করাটা খুবই সহজ। শুধু আমাদের এই টেকনিক গুলো, এই সহজ পদ্ধতিগুলো একটু অবলম্বন করতে হবে। এবং আমি যখন ক্লাসটা শেষ করব, 3 দিন সপ্তাহে ক্লাস থাকবে, আর বাকি 4 দিন এই ক্লাসগুলো আপনাকে দেখতে হবে। ইউনিভার্সিটি লেভেলে আমরা যখন পড়েছি, আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলের স্যারেরা, কোনো কোনো টিচার সপ্তাহে একটা ক্লাস নিতেন। তো আমি একদিন এক স্যারকে প্রশ্ন করলাম যে স্যার, আপনি সপ্তাহে একটা ক্লাস নিচ্ছেন আর সারা সপ্তাহ আপনি 4 চাকা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন, এই সরকারি বেতন নিচ্ছেন, এটার কারণ কি? তো টিচার হেসে পড়লে, হেসে উত্তর দিল আমাকে, বলল কি যে বাবাজি, শোনো, আমি তোমার এই যে একটা ক্লাস নেই, এর জন্য আমি অনেক পড়াশুনো করে যা পড়াবো 1 সপ্তাহে 1 ঘন্টায়, আমি সারা সপ্তাহ ধরে রেডি করি। তো আমার কথা হচ্ছে, আমরা ক্লাস কম করব, কিন্তু যা পড়বো জিস্ট কথাটুক, সারাংশটুকু আমি আপনাকে জানাবো। এবং অল্প কথায় যেন বেশি কাজ হয়, আপনি যেন সহজে বুঝতে পারেন। হুম। আমার ক্লাস রেকর্ড গুলো আপনি অন্য যে ছুটির দিনগুলাতে কাইন্ডলি যদি সময় পান একটু দেখবেন। আর আরো একটা কথা হচ্ছে, আমি ক্লাসটা এমন ভাবে নিব, আপনার পরবর্তীতে না দেখলেও চলবে, তবে একটু দেখলে সেটা বেশি রিভিশন হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আমি শিট গুলো দিয়ে দিব, এগুলো কাইন্ডলি একটু দেখার চেষ্টা করবেন। এবং আমার কথাগুলো জাস্ট ক্লাসের কাজে যে দেখেন লেখাচ্ছি, প্রত্যেকটা ক্লাস এইভাবে লিখে লিখে আমি করাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, ইভেন আমি স্ক্রিনেও লিখে দিব। আচ্ছা, যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা 3টা বাক্য এখন লিখবো। কাইন্ডলি একটু বলি আগে। যেমন আই রাইট, আমি লিখি। রাইট, আমি কি লিখি এটা বললাম না, আমি বললাম আই রাইট, আমি লিখি। যদি বলতাম পাস্ট টেন্স এই কথাটা, আমি লিখেছিলাম, তখন হবে আই রোট। কি হবে? রাইটের রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। রাইটের পাস্ট ফর্ম কি হবে? রোট। আমি লিখেছিলাম। হ্যাঁ, যদি বলা হয় আমি লিখবো, তখন হবে আই উইল রাইট। না, রিটেনটা হবে হচ্ছে সেটা যখন প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করব সেই সময়। কিন্তু আমাকে এখন লাগবে আই রাইট, আমি লিখি, আই রোট, আমি লিখেছিলাম, আর আমি লিখবো আই উইল রাইট। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের একটা বাক্য আই রাইট, আমি লিখি। পাস্ট টেন্সের একটা বাক্য আই রোট, আমি লিখেছিলাম। অর্থাৎ পাস্ট টেন্সে আপনি কি দেখে চিনবেন যে এই বাক্যটা পাস্ট টেন্স? এখানে লাম লেম ল তাম তেম ত, একটা ছন্দ দিয়ে বললাম, লাম লেম ল তাম তেম ত। যদি বলা হয় রনি স্কুলে গিয়েছিল, শেষে দেখেন বাংলা ভার্বের শেষে ল রয়েছে। আমি এটা একটু এটা একটু এনে দেখাই, তাহলে বুঝতে পারবেন। জাস্ট ওয়েট, আমি টেন্সের শিটটা একটু সামনে এনে দেখাই। আপনি পারবেন, আপনার আগ্রহ আছে, এবং আপনি একটু সময় দিলে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে, আপনি অবশ্যই অল্প সময়ের ভিতরে ভালো কিছু করতে পারবেন। আমি সেটা বিশ্বাস করি এবং আমি সেটা আশা করি। আচ্ছা, এই যে দেখেন এখানে বলছে টেন্স হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই যে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এখন এই প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমান কাল। এই প্রেজেন্ট টেন্সটা হচ্ছে 4 ভাই। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে 4 ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে এরা 4 ভাই। এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কেমন, এর চেহারা কেমন,
এ কিভাবে কোথায় বসে কোন ধরনের পোশাক পরে আমরা এটা একটু দেখবো। যেমন দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলছে বর্তমান কালে। বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে, অথবা অভ্যাসগতভাবে করা হয়, অথবা চিরসত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। তাকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। আচ্ছা, কিভাবে চিনবেন? মনে করেন আপনার একটা চেহারা আছে, আমার একটা চেহারা আছে। এখন ভার্বের শেষে অ, আ, এ, রস্বই, এন, এইগুলো থাকে। অর্থাৎ সহজে বলতে পারি রস্বই অ, রস্বই এ ও অন্ত্যেষ্টিয়, রস্বই এ ও অন্ত্যেষ্টিয় এগুলো বেশি থাকে। হ্যাঁ, যেমন দেখেন আমি স্কুলে যাই, যাই বললে হচ্ছে জয়াকার রস্বইকার চলে এসেছে। আমি কিন্তু সংজ্ঞার ভিতরে বলেছি যে অ, আ, রস্বই ইত্যাদি থাকে। অর্থাৎ আপনি এগুলো মনে রাখবেন, এটা আপনি দেখতে দেখতে বুঝে যাবেন। যেমন দেখেন সে স্কুলে যায়, যায় বানান লিখতে গেলে অন্তর্জয়াকার অন্ত্যেষ্টিয়, এই যে শেষে অন্তস্থ অ চলে এসেছে। হ্যাঁ, এই দেখেন তারা ক্রিকেট খেলে, এই খেলে বললে এইখানে কিন্তু একটা এ কার চলে এসেছে। এই দেখেন এই যে এ কার, এখানে কিন্তু লয় এ কার, এই লটা ধরা যাবে না, এ কারটা মনে মনে রাখতে হবে। হুম, তারা ক্রিকেট খেলে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চিহ্ন। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য আমরা কিভাবে গঠন করব, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলাটাও একটু কষ্ট করে মনে রাখবো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স একটু লিখে রাখেন, এর বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। এর বাংলাটা হবে সাধারণ বর্তমান কাল। একটু লেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর অর্থ হলো সাধারণ বর্তমান কাল। জি স্যার, লিখছি। হ্যাঁ, এইবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে চিনবো আমরা জানলাম। বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ভার্বের শেষে রস্বই এ ও অন্ত্যেষ্ঠ এগুলো থাকে। এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা ইংরেজি বাক্য আমরা কেমনে গঠন করব? ইটস ভেরি সিম্পল। দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। ক্লাস এক্সটেনশন মানে কি? বাকি অংশ। যেমন এখানে আমি লিখলাম, দেখেন খেয়াল করেন স্ক্রিনে লেখা উঠতেছে আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আই ইট রাইস। হ্যাঁ, আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা? আই, আই মানে আমি। আচ্ছা এখানে ভার্ব কোনটা? এই যে ভার্বের ভি ওয়ান কোনটা? ইট। ভার্বের ভি ওয়ান কোনটা? ইট, আই ইট। আচ্ছা এক্সটেনশন কোনটুক? এই রাইস। এই রাইস, রাইসকে আপনি অবজেক্টও বলতে পারেন অথবা এক্সটেনশন। এক্সটেনশনের বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত অংশ, বর্ধিত অংশ। হুম, তো আমরা ছোটবেলায় পড়েছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তবে এখন অবজেক্ট বলা হয় না, এখন বলা হয় এক্সটেনশন। কি বলা হয়? এক্সটেনশন। হ্যাঁ, তো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন কেমন? আমি ভাত খাই, আই ইট রাইস। হ্যাঁ, যদি বলা হয় তুমি ভাত খাও তখন কি হবে বলেন? তুমি ভাত খাও, ইউ ইট রাইস। যদি বলা হয় তারা ভাত খায় তখন কি হবে? দে ইট রাইস। যদি বলা হয় আহ রবিউল ভাত খায় তখন কি হবে? রবিউলস ইট না, রাইস। ওখানে রবিউল যেহেতু থার্ড পারসন, ইটস দিতে হবে, ভার্বের পরে এস বা ইএস দিতে হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রবিউল। হ্যাঁ হ্যাঁ সিঙ্গুলার না, হ্যাঁ, সিঙ্গুলার। উডস। হ্যাঁ, সিঙ্গুলার এবং যেখানে হ্যাঁ, যেখানে ইটের সাথে এস বা ইএস লাগাবো, ওখানে আমি রবিউলের সাথে লাগাই। না ওইখানে রবিউল না, ওখানে সবসময় ভার্বের সাথে লাগাতে হবে। হ্যাঁ, ভার্বের সাথে। এবং 12টা টেন্সের ভিতরে শুধুমাত্র একটা টেন্সে ভার্বের পরে এস বা ইএস বসবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। রবিউল ভাত খায়, রবিউল ইটস রাইস, রবিউল বর্তমান কালে খায়। হ্যাঁ, কিন্তু এইটাকে যদি আমি পাস্ট টেন্সে বলতাম রবিউল ভাত খেয়েছিল, তখন হবে রবিউল এট রাইস। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। এই জন্য, এই জন্য আমি যা শিখি না কেন সর্বপ্রথম আমাকে এই ভার্ব ফর্ম মুখস্থ করতেই হবে। কারণ যেমন মনে করেন আপনি যে বাড়িটিতে বসে রয়েছেন, এই বাড়ির বেসমেন্ট ভালো না হলে দোতলা, তিনতলা, পাঁচতলা, 10তলা করা যায় না। তো আগে হচ্ছে আমাকে বেসমেন্ট ভালো করতে হবে। আর বেসমেন্ট হচ্ছে কি, আজকের একটা হোমওয়ার্ক থাকবে, এই ভার্ব ফর্ম এখান থেকে আপনি 5টা পারেন, 10টা পারেন, 2টা, 15টা, 20টা আপনার সাধ্য মতো আপনি পড়ে রাখবেন। তাহলে আমার এখান থেকে পড়াতে গেলে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা চলে আসি টেন্সের সেই আসল জায়গাটাতে। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু আমাদের ক্লিয়ার যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন।
এক্সটেনশন। হুম। তাহলে এটা দিয়ে কাইন্ডলি আরো কিছু বাক্য বলেন। যেমন আমি ভাত খাই, এখানে লিখেছি আই ইট রাইস। বলেন তো আমি স্কুলে যাই। হ্যাঁ আমি। আমি আমি স্কুলে যাই। হুম, বলেন। আই গো টু। আই গো টু স্কুল, থ্যাংক ইউ। তারপর আমি বাজারে যাই। আই গো টু মার্কেট। গো টু মার্কেট। আচ্ছা, গোটা না দিয়ে আপনি অন্য কিছু দেন, যেমন আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার। হ্যাঁ। আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। আমি। আমি হ্যাঁ বলেন। এখান থেকে দেখেন এই যে ভার্ব, আমি অনেক ভার্ব এনে দিচ্ছি সামনে, এইগুলো দিয়ে আপনি এখান থেকে তাহলে মেক দিয়ে করেন। আমি একটা বাড়ি তৈরি করি, আই মেক এ হাউস। একটা বাড়ি তৈরি করি। হুম। আই। আমি পান করি। হ্যাঁ, আই মেক ফান। আমি আচ্ছা, এটা দিয়ে করেন আমি রিড দিয়ে, রিড দিয়ে বলেন আমি একটা বই পড়ি, আই রিড এ বুক। ড্রাইভ করি। আই ড্রাইভ এ কার। ড্রাইভের কার। আচ্ছা, আমি আমি একটা, ফ্লাই করি। আমি একটা কলম কিনি, বাই দিয়ে বলেন আই বাই এ পেন। আমি বিষয়টা নিয়ে চিন্তা করি, থিঙ্ক। হ্যাঁ, থিঙ্ক দিয়ে আই থিঙ্ক অ্যাবাউট, আই থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার। অ্যাবাউট দ্য ম্যাটার, আমি বিষয়টি নিয়ে। আচ্ছা, আমি ক্যাচ, ক্যাচ মানে ধরা, আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ। দ্য ফিশ। আই ক্যাচ দ্য আই ফিশ, থ্যাংক ক্যাচ ইউ। ফিশ। আচ্ছা, আর বলা লাগবে না, তাহলে আমি এটা বুঝে নিলাম। প্রেজেন্ট টেন্স আপনার ক্লিয়ার হয়ে গেল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এক্সটেনশন। এক্সটেনশন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, বিষয়টা মনে রাখবেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। এক্সটেনশন। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমরা পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট এর পরে আমাদের রুল অনুসারে যেটা আছে একটু দেখব। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখবো। এই দেখেন দ্বিতীয় নাম্বারে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রথমেই বলেছি প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ হচ্ছে বর্তমান কালে বা অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলতে থাকবে বা চলছে, মানে কারেন্টলি চলছে। যেমন আমি প্রত্যেকটা কথা আপনার সাথে বলছি, এগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে, মনে রাখবেন বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে, তাকে কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন দেখেন, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডিজাইনস অ্যান অ্যাকশন দ্যাট ইজ বিং কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন দ্য নিয়ার ফিউচার। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ চলছে। এই যে দেখেন ভার্বের শেষে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, সি, স, সেন ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। তেসি, তেসো, তেসেন, সি, স, সেন। যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি। সে বাজারে যাচ্ছে, সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে। দেখেন এই কথাগুলো বললে বর্তমান কালে বুঝায়। যেমন আমি এখন মিস্টার সেলিম সাহেবকে ইংরেজি শিখাচ্ছি, এটা কিন্তু বর্তমান কালে। হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি হয়? কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা আমরা একটু দেখব। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস, দেখেন আমরা সেই জায়গাটাতে চলে যাই। কন্টিনিউয়াস টেন্স, এই যে সাবজেক্ট প্লাস, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে সাবজেক্টটা লিখলাম না, হ্যাঁ এখানে আমি লিখেছি যে জাস্ট ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। যেমন দেখেন আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা, এখানে এখানে অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে স্কুলে। আমি যদি স্কুলটা বাদ দিয়ে দেই, আমি যদি বলি আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি খেলছি, হ্যাঁ আমি খেলছি, আমি দেখছি, তখন কিন্তু সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইএনজি। যেমন যদি বলা হয় আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, কি হবে বলেন? আমি আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আপনি এখানে ইচ্ছা মতো অবজেক্ট বা এক্সটেনশন যুক্ত করতে পারেন। আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল। হুম। আমি আমি ফুটবল খেলছি। আচ্ছা, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। ইটিং রাইট। তাহলে কাইন্ডলি ওখানে একটু লিখবেন, প্রেজেন্ট টেন্সের বাক্য যেমন লিখেছেন আই গো, এখানে লিখবেন আই অ্যাম গোয়িং। অবজেক্ট আপাতত দেওয়ার দরকার নেই, আই অ্যাম গোয়িং। দেখবেন অল্প সময়ের ভিতরে কথা শিখিয়ে দেবো আপনাকে, কথা বলা খুবই ইজি। একটু চেষ্টা করলে আপনি পারবেন, এবং আমার ক্লাসগুলো মন দিয়ে শুনলে লিখলে পারবেন। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। নিচে আরো লেখেন আই অ্যাম ইটিং, আই অ্যাম প্লেইং।
এই তো আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়ছি, হ্যাঁ, এই অর্থাৎ টাইপের বাক্য। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে চলমান থাকবে বর্তমান কালে, আমি খেলছি, আমি ঘুমাচ্ছি, আমি দেখছি, আমি ধরছি। এবার এর সঙ্গে আপনি অবজেক্ট যুক্ত করতে পারেন। আমি খাচ্ছি, আমি কি খাচ্ছি? আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং ভাত রাইস। খাচ্ছি। হ্যাঁ, আমি খেলছি, আমি কি খেলছি? আমি তাস খেলছি, আই অ্যাম প্লেইং কার্ডস, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ক্রিকেট। আপনি ইচ্ছা মতো এখানে অবজেক্ট বসাতে পারবেন। পৃথিবীতে কোটি কোটি অবজেক্ট রয়েছে, সেই কোটি কোটি অবজেক্ট আপনি বসাতে পারবেন। হুম। তাহলে দেখেন, প্রথমে আমাদের কিছু সাবজেক্ট চিনতে হয়। সাবজেক্ট কেমন? আই মানে আমি, ইউ মানে তুমি, দে মানে তারা, হ্যাঁ, হি মানে হি মানে সে, হি মানে সে পুরুষ, সি মানে সে স্ত্রী। হ্যাঁ, তারপরে কোনো মানুষের নাম, করিম, রহিম, বা এখানে যত মানুষের নাম, এরা প্রত্যেকটা এক একটা সাবজেক্ট। এরপর আমাকে কিছু এই ভার্ব মুখস্থ করতে হবে, কারণ এই ভার্ব হচ্ছে, দেখবেন আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে হার্ট বা রুহু রয়েছে, আত্মা যেটাকে বলি রুহু। আর এই ইংরেজি ভাষার প্রাণ হচ্ছে এই ভার্ব। এই ভার্ব হচ্ছে, ভার্ব না জানলে ইংরেজি ভাষা এক চুলও আমরা এগোতে পারবো না। তো আমাদের এই সাবজেক্টের পাশাপাশি ভার্ব মুখস্থ করতে হবে এবং কিছু অবজেক্ট জানতে হবে। তো এগুলো আপনি জানেন, যেমন দু চোখের সামনে যা দেখা যায় সবই কিন্তু অবজেক্ট। আমি যদি বলি একটা কলম, আমি বললাম যে একটা কলম, এটাও একটা অবজেক্ট। আমি যদি বলি একটা মোবাইল, এটাও একটা অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট মানে হচ্ছে বস্তু। বস্তু। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আরেকটু দেখি। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখব। বলছে যে বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন আইএনজি। ইত্যাদি। আইএনজি, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। কি হবে? তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আচ্ছা, এইগুলোর গঠন প্রণালী কি হয়? গঠন প্রণালী, এখানে আমি একটা বাক্য লিখে তারপর আরেকটু দেখাই। জাস্ট ওয়েট। এখানে আমি একটা বাক্য লিখলাম। আই, সরি, এখানে একটা বাক্য লিখি। হ্যাঁ, বাক্য লিখলাম, আই অ্যাম ইটিং, EATING। আমি কি খাচ্ছি এটুক লিখলাম না, লিখলাম আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। তারপর লিখলাম আই অ্যাম গোয়িং, GOING, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আমি খেলছি, আই অ্যাম প্লেইং, PLAYING, আই অ্যাম প্লেইং, আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং। অর্থাৎ সাবজেক্টের পরে একটা অ্যাম ইজ আর দিতে হয়। কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দিতে হয়? সাবজেক্টের পরে একটা অ্যাম ইজ আর দিতে হয়। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আই অ্যাম প্লেইং, আমি খেলছি। আই অ্যাম প্লেইং, আমি খেলছি। আচ্ছা, এখন দেখেন, এইখানে আপনি ইচ্ছা মতো অবজেক্ট দিতে পারবেন। আই অ্যাম প্লেইং, আমি কি খেলছি? এখানে লিখলাম আই অ্যাম প্লেইং ফুটবল, FOOTBALL। আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং লুডো, আই অ্যাম প্লেইং চেস, আমি দাবা খেলছি। আই অ্যাম প্লেইং কার্ডস, আমি তাস খেলছি। অর্থাৎ এখানে মনে রাখতে হবে, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর। যদি বলা হয় তারা মাছ ধরছে, এটা কি হবে একটু বলবেন? তারা মাছ ধরছে, দে আর ক্যাচিং ফিশ। একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু লিখেছে আই এর পরে অক্সিলারি ভার্ব দিয়েছেন অ্যাম, আর ওখানে আপনি দে এর পরে অক্সিলারি ভার্ব দিয়েছেন আর। কেন দিয়েছেন? কারণ দে বললে অনেক মানুষকে বোঝায়, দে মানে তারা। এটা, হ্যাঁ, এটা প্লুরাল হবে। প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। হ্যাঁ, যদি বলা হয় সে ভাত খাচ্ছে, তখন কি হবে? হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। যদি বলেন তো সে স্কুলে যাচ্ছে, ইজ গোয়িং টু স্কুল। থ্যাংক ইউ, হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। যদি বলা হয় সে বাড়ি যাচ্ছে, হি ইজ গোয়িং টু হোম। হোম, হোম। হ্যাঁ, যদি বলা হয় সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি। হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি। দেখেছেন, বাক্য তৈরি আপনি নিজে নিজেই করে দিচ্ছেন। আমি কিন্তু শুধু বাংলা বললাম, আপনি ইংলিশ বলছেন। কেন পারছেন? আমি আপনাকে সেই সূত্রটা দেখিয়ে দিলাম যে সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সে ফুটবল খেলছে, সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। তাহলে ওখানে আরো কয়েকটা বাক্য লেখেন। আই অ্যাম রিডিং, আমি পড়ছি। আমি ঘুমাচ্ছি, আই অ্যাম স্লিপিং, এই দুইটা লেখেন, আই অ্যাম রিডিং এবং আই অ্যাম স্লিপিং। ইংরেজি ভাষাটা বাংলার থেকেও সহজ, একটু আমার সঙ্গে কয়েকটা দিন লেগে থাকেন।
আপনি দেখবেন পানির মতো, যেভাবে আমরা বাংলা বলছি এভাবে আমরা ইংলিশ বলতে পারবো। ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ উইদিন আ শর্ট টাইম। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট, ইফ ইউ কানেক্ট উইথ মি অনলি 3 মান্থস। 3 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন। এবং আমি কয়েকটা গ্রামার শিখানোর পরে আপনাকে অ্যাকসেন্ট শিখাবো। দেখবেন যারা ইউকে তে, যারা খোদ ইংরেজ যাদেরকে আমরা বলি, এরা যে অ্যাকসেন্টে কথা বলে, আমরা অ্যাকসেন্টটা, ওদের কথা অনেক সময় বুঝতে পারি না, অথবা আমরা ওদের মতো করে কথা বলতে পারি না। কেন পারি না? যেমন আমরা যদি বলি একটা শব্দ ভেজিটেবল, আমরা বলি ভেজিটেবল মানে সবজি, কিন্তু দেখবেন ইউকেতে যারা থাকে এরা বলে ভেজিটেবল, ভেজিটেবল। আমরা কিন্তু এগুলো ধরতে পারি না। যেমন আমরা ফাদার বলি, ব্রিটিশরা কোনো শব্দের শেষে যদি র বা আর থাকে এটার উচ্চারণ করে না, ফাদারকে ওরা বলে ফাদা, 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 হ্যাঁ, হি ইজ মাই ফাদা। এগুলো ইউকে থেকে আরো অনেকেই ক্লাস করে, আমি অ্যাকসেন্ট শিখাই, তবে আপনাকে আগে এই প্রাথমিক বিষয়গুলো একটু জানাই, তারপর অ্যাকসেন্টটা দেখাবো। একেবারে ফুল ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি কথা বললে, আমি কথা বললে মনে হবে যে একজন ব্রিটিশ নাগরিক কথা বলছে। যাই হোক, এইবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট দেখলাম আই গো, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখলাম আই অ্যাম গোয়িং, এখন দেখবো প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখবো প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। ওখানে আগেই একটা বাক্য লিখে ফেলেন, আই হ্যাভ গন, আই হ্যাভ গন। আই হ্যাভ গন। আরো একটা লেখেন, আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। আরো একটা লেখেন, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন। EATEN। থ্যাংক ইউ, EATEN। আরো একটা লেখেন, আরেকটা লেখেন, হি হ্যাজ, হি হ্যাজ রিটেন। He has written। WRITEN। হ্যাঁ, ডাবল টি হবে, WRITTEN, টিটা ডাবল হবে। TT। হ্যাঁ, TT। ইটেন, ইটেন বানানে কিন্তু একটা টি হবে, কিন্তু রিটেন বানানে ডাবল টি হবে। আচ্ছা, হ্যাঁ, এখন দেখেন আমরা একটু সেই যাই। প্রেজেন্ট। এগুলো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ভার্বের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকবে। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন Yes। Yes। এগুলো থাকবে। হ্যাঁ, যেমন দেখেন, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি এইমাত্র একটা মোবাইল কিনেছি, সে এইমাত্র বাসায় এসেছে। অর্থাৎ কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এগুলাকে প্রেজেন্ট বিদ্যমান পারফেক্ট। আছে। হ্যাঁ, তা এগুলাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, যেটা পূর্বে ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান। হ্যাঁ, এগুলো, বর্তমান আছে। এগুলো একটু দেখাই, এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পারফেক্ট টেন্স। আচ্ছা, কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান। এই যে কোনো কাজ আছে। শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা পারফেক্ট দেখেন, টেন্স বলে। বাংলা দেখেন, সে কাজটি করিয়াছে, অথবা চল, হচ্ছে। অথবা চলিত ভাষায় বললে করেছে, খেয়েছে, গিয়েছে। আর সাধু ভাষায় বললে করিয়াছে, গিয়াছে, খাইয়াছে, এমনটি বুঝাবে। তো এইগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। একটু লেখেন, বর্তমান কাল। একটু লেখেন, এটা লেখেন, এই যে উপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওর ডান পাশে বাংলাটা লেখেন পুরাঘটিত বর্তমান কাল। টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হুম, পুনর্গঠিত। পুরাঘটিত বর্তমান কাল। পুনর্গঠিত হুম, পুরাঘটিত বর্তমান কাল। বর্তমান কাল। আচ্ছা, জি স্যার, লিখছি। হ্যাঁ, কাইন্ডলি ওখানে আপনি একটা বাক্য লেখেন, আই হ্যাভ ইটেন। ওটা লিখেছেন, এবার ওসব লেখা লাগবে না, ওখানে একটু এই স্ট্রাকচারটা লেখেন, সাবজেক্ট প্লাস, এই যে দেখেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, SUB সংক্ষেপে লেখেন, SUB, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের V3 প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ হুম, প্লাস verb 3। হুম, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। প্লাস হ্যাঁ, আচ্ছা, এক্সটেনশন। হ্যাভ দিয়ে একটা বাক্য লিখবেন, হ্যাজ দিয়ে একটা বাক্য লিখেন। এই দুটা কখন চেঞ্জ হয়? যখন সাবজেক্ট পরিবর্তন হয়। যেমন লেখেন আই হ্যাভ ইটেন, আরেকটা লেখেন হি হ্যাজ ইটেন। দুইটা বাক্য লেখেন, আই হ্যাভ ইটেন, I have written। আই হ্যাভ ইটেন, হি হ্যাজ ইটেন।
He had ইটেন। eaten. এইটার অর্থটা কি? আই হ্যাভ ইটেন এর অর্থ হচ্ছে আমি খেয়েছি, আমি আমি খেয়েছি। খেয়েছি। আর হি হ্যাজ ইটেন এর অর্থ সে খেয়েছে, সে সে খেয়েছে। খেয়েছে। আচ্ছা, এইখানে আপনি খেয়েছে। ইচ্ছা করলে আবার সেই অবজেক্ট যুক্ত করে দিতে পারেন। আমি খেয়েছি, আমি কি খেয়েছি? আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ভাত ইট, খেয়েছে। আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। হুম, Eaten rice. দেখছেন? তাহলে এখানে আপনি বলতে পারেন আমি বিরিয়ানি খেয়েছি, আই হ্যাভ ইটেন বিরিয়ানি। সে বিরিয়ানি খেয়ে, সে বিরিয়ানি খেয়েছে, হি হ্যাজ ইটেন বিরিয়ানি। অর্থাৎ বাক্য ছোট থেকে টেনে লম্বা করা, বড় করা খুবই সহজ। যদি বলা হয়, Excellent. হ্যাঁ, আমি যদি বলি আমি বিরিয়ানি খেয়েছি, আমি কখন বিরিয়ানি খেয়েছি? আমি সকাল বেলায় বিরিয়ানি খেয়েছি। আই হ্যাভ ইটেন বিরিয়ানি ইন দা মর্নিং। In the morning. আচ্ছা, আমি রাতের বেলায় বিরিয়ানি খেয়েছি। আই হ্যাভ ইটেন বিরিয়ানি Eaten biryani এট নাইট। night. ইন দা নাইট না, এটা হবে At এট নাইট। হ্যাঁ, তাহলে এই বড় করাগুলো পরে দেখবো। আমরা আগে মেইন পার্টটুকু শিখবো, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কোনটু। extent. আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। Written letter. এইবার দেখেন, এই যে ইটেন রিটেন, এইগুলা কিন্তু সব এইখানের অংশই। দেখেন গন, ডান, হ্যাঁ, এই ডান পাশের গুলা দেখেন, গন, ডান, ইটেন, রিটেন, স্পোকেন, হ্যাঁ, মেড, ড্রিঙ্ক, গিভেন, তারপরে ড্রাইভেন, এই যে ড্রিভেন। যদি বলা হয় আমি একটা গাড়ি চালিয়েছি, তখন আপনাকে এই ভি3 অংশ ব্যবহার করতেই হবে। আই হ্যাভ ড্রিভেন আ কার, আই হ্যাভ ড্রিভেন আ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। হুম, আচ্ছা, এরপরে দেখেন, আমি একটা গাড়ি কিনেছি। আপনি আমাকে বললেন যে স্যার, গত মাসে আমি একটা 4 চাকা গাড়ি কিনেছি লন্ডনে। তাহলে আই হ্যাভ বট এ কার লাস্ট মান্থ, লাস্ট মান্থ গত মাসে। হ্যাঁ, আই হ্যাভ গট এ কার লাস্ট মান্থ, আমি গত মাসে একটা গাড়ি কিনেছি। তাহলে এই ভি3 অংশ, অর্থাৎ এই কনজুগেশন অফ ভার্ব, আপনাকে সর্বপ্রথম মুখস্থ করতে হবে। আর ক্লাসের শেষে আমি আরো একটু থাকবো ক্লাসে, এই শীটটা আপনাকে দিব। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয় এখানে লিখে দিয়েছি। সাবজেক্ট প্লাস ভি1 প্লাস ভার্বের পরে এস বাই এস প্লাস অবজেক্ট। এস বাই এস কখন হয়? যখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হয়। আচ্ছা, যাই হোক, ওটা থাকতে লাগুক। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখলাম, আরো একটা দেখবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর এর বাংলা অর্থ হলো পুরাঘটিত, ঘটমান, বর্তমান কাল। পুরাঘটিত, ঘটমান, বর্তমান কাল। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও যা একই রকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শুধুমাত্র একটু সময়ের উল্লেখ থাকে। কেমন দেখেন, এই বাক্যটা কাইন্ডলি একটু দেখবেন। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। আমি হাঁটছে। এখন এইখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হয়, এই সময়টা বাদ দিয়ে দেন, আমি হাঁটছি। একটু আগে আমরা করে এসেছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি হাঁটছি। আর ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যদি একটু সময় যুক্ত করে দেন, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে এটা এটা খুবই সহজ। দেখেন, এটার গঠন প্রণালী কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন। এই যে দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স, হ্যাঁ, প্লাস সিন্স প্লাস ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এখানে সিন্স বা ফর, সিন্স বা ফ্রমটা বাদ দিয়ে দেই, সিন্স বা ফর, তারপর হচ্ছে প্লাস অবজেক্ট। একটা বাক্য দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। আই হ্যাভ বিন ওয়াকিং, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, ফর 2 hours. 2 আওয়ার্স। এই যে দেখেন, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। For 2 hours. যদি বলা হয় আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, তখন কি হবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্কিং Work. ফর 2 আওয়ার্স। যদি বলা হয় আমি 2 ঘন্টা ধরে খেলছি, I I have been playing for 2 hours. থ্যাংক ইউ। যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে অঙ্কটি করছি, আই হ্যাভ বিন ডুইং দ্য সাম I have been doing the sum ফর for ওয়ান 1 আওয়ার, hour. ফর ওয়ান আওয়ার। এইখানে দেখেন আরো লিখেছে, সে 5 বছর ধরে এই অফিসে চাকরি করিতেছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। হ্যাঁ, For 5 years. তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম They have ফিভার, been suffer from ফিভার fever সিন্স টুয়েসডে। since হ্যাঁ, টুয়েসডে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। তো দেখেন, এই যে 4টা টেন্স শিখালাম, এখন এই 4টা টেন্স আমি আপনার সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করি।
আমি একটা ভার্ব দিয়ে দেখাবো, সেই ভার্বটা হবে হচ্ছে রাইট। যেমন আমি যদি অবজেক্ট বাদ দিয়ে বলি, আমি লিখি আই রাইট, আমি লিখি আই রাইট। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি লিখছি, আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং। আমি লিখেছি, একটু আগে লেখা শেষ হয়ে গেছে, আমি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ রিটেন, আই হ্যাভ রিটেন। আর যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চতুর্থ নাম্বারে শেষেরটা নাম হচ্ছে একটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হুম। এখন এই যে 4টা টেন্স আমি শিখালাম, এই 4টা টেন্স দিয়ে আমাদের আরো অনেক বাক্য তৈরি করা যায়। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে শিখিয়েছি যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। এই বাক্যগুলোকে আপনি কন্টিনিউয়াস বানাবেন। যেমন আমি টিভি দেখছি, আই অ্যাম ওয়াচিং টিভি। আমি ভাত খাচ্ছি, আপনাকে আন্টি বলল যে কি করছেন, ওখান থেকে অন্য রুম থেকে বলল, আপনি বললেন যে আমি স্যারের সাথে এখন ক্লাস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই অ্যাম ডুইং দ্য ক্লাস অথবা আই অ্যাম জয়নিং দ্য ক্লাস উইথ মাই টিচার। হুম। আপনি মনে করেন ভাত খাচ্ছেন, তখন আপনাকে আমি কোনো একদিন ফোন দিলাম, আমি ইংলিশে বললাম যে মিস্টার সেলিম সাহেব, হোয়াট আর ইউ ডুইং নাও। আপনি আমাকে বললেন স্যার আই অ্যাম ইটিং নাও, আই অ্যাম ইটিং নাও। হ্যাঁ, আপনি গাড়ি চালিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার চাকরিতে যাচ্ছেন, আমি তখন ফোন দিলাম, হোয়াট আর ইউ ডুইং নাও। আপনি বলবেন নাও আই অ্যাম গোয়িং টু অফিস, নাও আই অ্যাম ড্রাইভিং মাই কার। হুম। অর্থাৎ বাস্তব কথা শিখাবো। দেখবেন আসলে অনেক টিচারের কাছে আপনি হয়তো পড়েছেন বা দেখবেন ইউটিউবে, কিন্তু আমার মিশন এবং ভিশন স্টুডেন্টরা যেন দ্রুত কথা বলতে পারে। হুম। আমি ওই সারা বছর ধরে কারো কাছ থেকে টাকা নিব না, আমি 3 মাসের ভিতরে ফ্লুয়েন্টলি কথা বলা শিখাবো। তো এখন এই কথা বলতে গেলে সর্বপ্রথম আমার বেসমেন্ট হচ্ছে আমার বেসিক টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। এগুলো অল্প দিনের ভিতরে আমি দেখিয়ে দিব। আজকে যে 4টা টেন্স আমি দেখালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমি কয়েকটা শীট আপনাকে একটু দেখাই, জাস্ট ওয়েট। এইগুলো দিয়ে আমাদেরকে বাংলা বাক্য তৈরি করতে হয়, একটু দেখবেন। টেন্স রিলেটেড, আচ্ছা এখানে রয়েছে, এই যে দেখেন, এখানে কয়েকটা বাক্য দিয়েছি আমি, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, আমরা টেন্স পারি কিনা এগুলা নিজেরা একটু করতে হবে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পাখিরা আকাশে ওড়ে, বাক্যটা কিভাবে আপনি করবেন? এখানে সাবজেক্ট হচ্ছে পাখিরা, পাখিরা ইংরেজি হচ্ছে দ্য বার্ডস, পাখিরা ইংরেজি দ্য বার্ডস। হ্যাঁ, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ ওড়ে। আমি আপনাকে একটা সংক্ষেপে একটা রুল দেখাই। রুলটা হচ্ছে এমন, দেখেন এখানে একটা বাংলা বাক্য বললেন, যেমন আমি বললাম আমি ভাত খাই। তো আমি, আই মানে আমি, আর রাইস, আর আই সিই, আই রাইস, ই এ টি, ইট। বাংলা ঠিক যা বলেছি আমি সেইভাবে কিন্তু ইংরেজিটা লিখে দিছি, আই রাইস ইট। কিন্তু বাক্যটা ভুল লিখেছি, বাক্যটা ভুল লিখেছি কেন? ইংরেজরা, যারা ইংরেজি গ্রামারবিদ, এরা বলে গিয়েছে বাংলাতে তোমরা যা বলো না কেন বলো, সমস্যা নাই, কিন্তু ইংরেজিতে সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। তখন এই বাক্যটা আমি ভুল বাক্য, সঠিক কিভাবে লিখবো? আই, আই মানে আমি, ইয়েস, এই সাবজেক্টের পরে ভার্ব দিব, আই ইট রাইস, আর আই সিই, আমি ভাত খাই। হুম। এখন এইখানে আপনি বাক্যগুলো সেইভাবে সাজাবেন। এই যে যেমন দেখেন, একটা বাক্য, আমি একটা প্রেজেন্ট টেন্সের বাক্য দেখাই। সে একটা চিঠি লিখেছিল, এটা না, শামীম, এই যে শামীম অঙ্কটি করেছে। আমি একটু আগে বলেছি যে বাংলা বাক্যের শেষে ইয়াসি, ইয়াসো এইগুলা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো শামীম অঙ্কটি করেছে, কিভাবে সাজাবেন? শামীম করেছে অঙ্কটি। আমি ভাত খাই, এটা মনে মনে সাজাবেন, আমি খাই ভাত, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, আই স্কুল গো, এভাবে বলার প্রয়োজন হয়, কিন্তু বলবেন আমি যাই স্কুলে, অর্থাৎ সাবজেক্টের পরেই আপনি ভার্ব দিবেন, সাবজেক্টের পরে। তার 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 এখানে আমার একটা প্রশ্ন স্যার, বলেন, এই প্রশ্ন করেন। কথার উপর হুম। যে আপনি এখন ওই একটু টেন্সে যেটা দেখাইছেন ওই শীটটাতে একটু দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই যাচ্ছি। এই যে সেই শীটটা, শামীম অঙ্কটি করেছে, এই যে জায়গাটা, হ্যাঁ, এই যে বাক্যটা তৈরি করা আর কি।
অঙ্কটি করেছে, হুম। স্বামী কি করেছে, হ্যাঁ। অঙ্কটি। হ্যাঁ। এখন অঙ্কটা হলো তো এখানে অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। হ্যাঁ। হ্যাঁ। স্বামীন হলো সাবজেক্ট, সাবজেক্ট, আর করেছে এটা হচ্ছে ভার্ব। করেছে হলো, করেছেটা হলো বা। হুম। এক্সটেনশন বলতে যেটা, এখানে তো সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, বার বার হুম। এক্সটেনশন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ব্যাখ্যাটা দেই। আমাদের অনেক বাক্যে এক্সটেনশন থাকে, আবার অনেক বাক্যে থাকে না। যেমন এই যে বাক্যটা, এখানে এখানে কোনো এক্সটেনশন নেই, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ। কিন্তু এক্সটেনশন, এক্সটেনশন কোনটুক, যেমন আমি যদি বলি শামীম অঙ্কটি করেছে তার বন্ধুদের সাথে, এই যে তার বন্ধুদের সাথে, এটা হচ্ছে এক্সটেনশন। আমি যদি বলি শামীম অঙ্কটি করেছে তার টিচারের কাছ থেকে, এই যে তার টিচারের কাছ থেকে, এইটা হচ্ছে এক্সটেনশন। যদি বলা হয় শামীম অঙ্কটি করেছে তার বন্ধুদের সাথে, এই বন্ধুদের সাথে এইটুকু হচ্ছে এক্সটেনশন। অনেক বাক্যে এক্সটেনশন থাকে, আবার থাকে না। যেমন আমি বলেছিলাম যে আমি ভাত খাই, আমি কিভাবে ভাত খাই, আমি চামচ দিয়ে ভাত খাই, এই চামচ দিয়ে, এইটুকু হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে। আচ্ছা, ওটা নিয়ে ইয়ে করা লাগবে না এটা। তবে আমার একটা খুব জিনিস ভালো লাগলো, এইভাবে প্রশ্ন করবে না, প্রশ্ন না করলে কখনো শেখা যায় না। আপনি যেখানে যতবার আপনি প্রশ্ন করতে চাইবেন আমাকে প্রশ্ন করবেন, আপনি যতক্ষণ পড়তে চাইবেন আমি ততক্ষণ। তবে আপনার টাইমটা আমাকে একটু বলবেন, যে মানে আমি কতক্ষণ, যেমন এখন 1 ঘন্টা হয়ে গেছে, আরো কি 1 ঘন্টা ক্লাস নিব? আপনার হাতে সময় আছে? আছে, বাট আমার মনে হয় যে আজকে এতটুকু হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম, কারণ কি আমি একটু বলি। কারণ হ্যাঁ, আজকে স্টার্টিং ডে তো, মানে ভিডিও কলে প্রথম, এবং আমরা যদি একদিনে বেশি নেই আমাদের ব্রেন কিন্তু পারবে না, বার্ডেন হয়ে যাবে, হ্যাঁ। আর একটা জিনিস দেখেন, ঠিক আপনার আছে। আপনার যথেষ্ট এখন বয়স হয়েছে, আমি চাই অল্প অল্প করে প্রেসার দিতে, বেশি প্রেসার দিলে ব্রেনে ধরবে না, হ্যাঁ। কারণ বয়স হয়ে গেলে আমাদের স্বাভাবিক একটু কম মনে থাকে, এটা হচ্ছে একটা বিষয়। তবে আমি যে 4টা বিষয় বুঝালাম, এটা আরো সুন্দর করে আমি এই যে যে বাংলা যে শীটটা, এই ধরনের আমাদের একটা শীট, এই যে দেখেন এখানে রয়েছে, এই যে এখানে একটু দেখাই আমি। হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে এইটা থাকবে, এই যে দেখেন, সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল। তবে এখানে বিভিন্ন টেন্স, আমি এখনো সব টেন্স করে পারিনি। আপনার হোমওয়ার্ক থাকবে এইটা, আপনি ডে 1টা করবেন এখানে। এই যে দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1। এই ডে 1-এ যতগুলা বাক্য আপনি করার চেষ্টা করবেন। আপনি ভুল করবেন, আমি খুশি হব, কারণ ওই ভুলটা আমি সংশোধন করে দিব, হ্যাঁ। যেমন তোমরা তোমরা ভাগ্যবান, এইটুকের ইংলিশ হবে ইউ আর লাকি। হ্যাঁ, লাকি মানে ভাগ্যবান। আচ্ছা, তুমি কি চা পান করো, এটা কিন্তু আবার মানে প্রশ্নবোধক, এটা করার চেষ্টা করবেন, না পারলে আমি করে দিব। মা একটি গল্প বলছে, দেখেন, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাদার ইজ, মাদার ইজ টেলিং এ স্টোরি। মা একটি গল্প বলছে, অর্থাৎ আমি একটি গল্প বলছি, আমি কাজটি